বাড়ির সকলে মিলে যাচ্ছি একটু ঘুরতে। এখন সকাল 10:30 মতো বাজে, আর সবাই মিলে যাচ্ছি মালদার প্রসিদ্ধ একটা স্থান গৌড়, যেটা একসময় বাংলার রাজা শশাঙ্কের রাজধানী ছিল। আমাদের এখান থেকে দূরত্ব 40 থেকে 45 মিনিটের মতো। চলো তোমাদের সঙ্গে নিয়ে যাই এবং ঘুরে আসি। নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। শীত মানেই পিকনিক, ঘোরাঘুরি, তাই আমরাও ছোট্ট করে একটু ঘুরে এসেছিলাম। বাংলার ঐতিহাসিক ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে এই মালদার গৌড়। আমিও দেখবো আর সাথে তোমাদেরকেও দেখাবো, আর যা কিছু আমি টুকটাক জানি তোমাদের সাথে শেয়ার করব। গৌড়ে যেতে প্রথমেই যা পড়বে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দির। 1515 সালে বৃন্দাবন যাওয়ার সময় চৈতন্যদেব এখানে কিছুদিন বসবাস করেছিলেন, আর এই যে মন্দিরের ভেতরেই রয়েছে চৈতন্যদেবের পদচিহ্ন। যাওয়ার পথে রাস্তায় এরকম ঠাকুরের মন্দিরগুলো পড়েছে, সেখানে ঢুকে একটু প্রণাম সেরে নিচ্ছিলাম। এখানে দানপত্র আছে। এটা আসলে একটা গ্রাম, আর গ্রামের ভেতরে দিয়ে রাস্তা যেরকম হয় আর কি। চারিদিকে গরু, ছাগল, ভেড়া, আর ওই যে গৌরাঙ্গ মন্দিরে আস্তে আস্তে এই যে তিলক লাগিয়ে দিল, ভালোই লাগে দেখতে। বলো, একটু অন্যরকম নতুনত্বের স্বাদ। চলো এবার অন্য একটা মন্দিরে এসেছি, চলো। চৈতন্য মহাপ্রভুর চরণ মন্দিরের পাশেই রয়েছে মদনমোহন মন্দির, আর জ্যৈষ্ঠ মাসে এখানে রামকেলির মেলা বসে। এত ভিড় হয় সেই সময় এই মন্দির এখন যেরকম একেবারে ফাঁকা দেখছো, তখন পা রাখার জায়গা থাকে না, এত ভিড়ে কিচকিচ করে। আর যে রাস্তাটা দিয়ে এলাম সেই রাস্তার এমনকি অনেকটা দূর পর্যন্ত অনেক বড় মেলা বসে। তবে সেই রামকেলির মেলায় আসার ভাগ্য এখনো আমার হয়নি। এই গল্পগুলো আমি আমার দিদার মুখে শুনেছিলাম, আর দিদা ছিল ভীষণভাবে কৃষ্ণ ভক্ত। আমার দিদা 3 বেলায় গোবিন্দ সেবা করতেন, এবং যে ভোগ ভগবানকে দিতেন সেটাই নিজে পরে অন্ন হিসাবে গ্রহণ করতেন। আর যেখানে এরকম নাম সংকীর্তন হতো সেখানে ওনাকে তো দেখা যাবেই। যাই হোক, এইসব পুরনো স্মৃতিগুলো এখন মনে পড়লেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়, কারণ উনি এখন আমাদের মাঝে আর নেই। মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণ ও রাধারানীর বিগ্রহ রয়েছে, তাছাড়াও চৈতন্য মহাপ্রভু অদ্বৈত এবং প্রচুর ছোট ছোট গোপাল এবং জগন্নাথ দেব সুসজ্জিত। এবার আস্তে আস্তে আমরা ঢুকে পড়ছি ইতিহাসের ভেতর। গৌড়ের স্মৃতিসৌধগুলির মধ্যে অন্যতম ও বৃহত্তম হল এই বারোদুয়ারি মসজিদ। নামে বারোদুয়ারি হলেও 11টি দরজায় কিন্তু দেখা যায়, বাকি একটি এখনও খোলা হয়নি। আজ থেকে প্রায় 500 বছর আগে এই মসজিদটি তৈরি হয়। ভেতরে ঢোকার আগে অবশ্যই এন্ট্রি করতে হবে। এই মসজিদটি তৈরি করেন হুসেন শাহের পুত্র নাসিরউদ্দিন নাসরত শাহ। এটি বড়সোনা মসজিদ নামেও পরিচিত। পর্যটকদের আকর্ষণ করে এর সৌন্দর্য। আজকে রোদটাও খুব উঠেছে, সকাল থেকে কিন্তু মেঘলাই ছিল, কিন্তু এখন এত সুন্দর রোদ উঠেছে। এরকম শীতের দিনে এরকম রোদে ঘুরেও মজা। আজ থেকে 500 বছর আগেও এত সুন্দর শিল্প কারুকার্য সত্যি আমাদেরকে অবাক করে তোলে। এত বছর আগে তৈরি এই বিশাল বিশাল সৌধগুলো বহুকালের সাক্ষী বহন করে চলেছে। দেওয়ালগুলো দেখো, পাথর কেটে কেটে বসানো রয়েছে। জায়গাটা চিনতে পারছো? অনেকেই হয়তো চিনতে পারবে। একটা বাংলা সিনেমা হয়েছিল না, গানটা বলি, কঠিন তোমার
তোমাকে ছাড়া একদিন। এবার মনে পড়লো ওই গানের ভিডিওর শুটিংটা কিন্তু এখানেই হয়েছিল। মসজিদের এই চারিদিকের দেওয়াল ছাড়া মাঝের অংশটি কিন্তু ভেঙে পড়েছে, বলতে পারো ধ্বংসাবশেষ এটি। তবে এই ধ্বংসাবশেষের মধ্যে দিয়েও আমরা প্রাচীনের অনেক কিছু খুঁজে পাচ্ছি এবং প্রাচীন কেমন ছিল তাকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি। এই যে দেখছো, এগুলো মূলত মাঝখানে যে পিলারগুলো হয় না, সেগুলোই ছিল। সেগুলো ধ্বংস হয়ে গেছে, মানে ভেঙে পড়ে এই নিচের দিকের অংশগুলো রয়ে গেছে। আর উপরের যে ছাদটা, সেটাও এখন আর অস্তিত্ব নেই। শুধু এই যে প্রাচীরগুলো দেখছো, এগুলো কিন্তু মসজিদটার চারিদিকে প্রাচীর ছিল। এখনও এই পিলারের গায়ের যে কারুকার্য, তা দেখে কল্পনা করা যেতেই পারে যে কি অস্বাভাবিক সুন্দর ছিল এটি। চারিদিকে সব ভেঙে ভেঙে পড়ছে, আসলে বহু পুরনো, সব ধ্বংসাবশেষ হয়ে আছে এখন। জিনিসগুলোকে একটু হালকা মেরামতির চেষ্টা করা হয়েছে, যাতে যতটুকু আছে সেটাকে টিকিয়ে রাখা যায়। ইটের তৈরি দেওয়ালের উপর এরকম পাথর কেটে কেটে তার উপর কারুকার্য করা হয়েছিল, যেগুলো অনেকটাই এখন খুলে খুলে পড়ে গেছে। আসলে সময়টাও তো কম নয়, প্রায় 500 বছর। আর এই মসজিদের ভেতরে জল বাইরে বের করার জন্য তখনও দেখো কত সুন্দর ব্যবস্থা ছিল। অতীতে আমাদের ভারত যে কতটা উন্নত, কতটা শিল্পে নিপুণ ছিল, এগুলোই তার পরিচয়। আজকে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা 1500 শতাব্দীকে চোখের সামনে দেখতে পাচ্ছি। ইতিহাস খানিকটা রোমহর্ষকও বটে। এরপর আমরা যেখানে এসেছি তার নাম দাখিল দরওয়াজা বা সেলামি দরওয়াজা। এটি আরও 100 বছর বেশি পুরনো, মানে আগেরটা ছিল 500 বছর আর এটি প্রায় 600 বছর। গৌড়ে প্রবেশের মূল প্রবেশদ্বার ছিল এটি। বলা হয় তখনকার যুগে রাজা কিংবা কোনো অভিজাত ব্যক্তি যখন গৌড়ে প্রবেশ করতেন, তখন এই প্রবেশদ্বারের দুপাশে কামান থেকে গোলাবর্ষণ করে তাকে অভ্যর্থনা জানানো হতো বা সেলামি দেওয়া হতো। সেই জন্যই এর নাম সেলামি দরওয়াজা। সেই 600-700 বছর আগেকার ইটগুলো একবার দেখো, খুব ছোট ছোট ইট। হ্যাঁ, আর এগুলো হচ্ছে পাথর, পাথরের উপর ইটের গাঁথনি করা। এই যে ইটের গাঁথনি। হ্যাঁ, হ্যাঁ, এই যে একটা আওয়াজ তোমরা পাচ্ছ, এগুলো চামচিকার আওয়াজ, জানো? এই যে দেখো ভেতরগুলো অন্ধকার না, একদম ঘুটঘুটে অন্ধকার। আর এখানে চামচিকার বাসা, একদম ঘুটঘুটে অন্ধকার। এই একই দুদিকে এরকম। ভেতরে ওই চামচিকার এত আওয়াজ, না জানি কত পরিমাণে তারা সেখানে বাসা বেঁধেছে। তখনকার যুগের স্থাপত্যগুলো জাস্ট একবার দেখো। এই দাখিল দরওয়াজা নির্মাণ করেছিলেন বারবক শাহ। প্রায় 70 ফিট উঁচু পোড়ামাটি ও লাল ইটের তৈরি এই প্রাচীরটি কেমব্রিজ হিস্ট্রি অফ ইন্ডিয়া বিশ্বের সুন্দরতম ইটের কাজ বলে উল্লেখ করে।
অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, এবার পেটে কিছু দেওয়া হোক। যদিও সকালবেলা যেহেতু আমরা 10:30টায় বেরিয়েছিলাম, ভারী খাবার মানে ভাত খেয়েই বেরিয়েছি, তো সামান্য হালকা একটু টিফিন সঙ্গে করে নিয়ে এসেছিলাম। এখন যেহেতু পিকনিকের সময়, এখানে প্রচুর মানুষ আসে পিকনিক করতে, কিন্তু যেহেতু আমরা মূলত ঘুরতেই এসেছি, রান্নাবান্না করলে সময়টা নষ্ট হয়ে যেত, তাই বাড়ি থেকে সামান্য কিছু খাবার দাবার সঙ্গে নিয়ে এসেছি, আর তারপর খেয়ে দিয়ে আবার ঘুরতে বেরিয়ে পড়বো, কারণ এখনও বেশ অনেকগুলো জায়গা বাকি আছে দেখার মতো। আর এই যে চারিদিকে দেখছো শুধু আম বাগান আর আম বাগান। মালদা তো প্রসিদ্ধই আমের জন্য, আর ওদিকে ওনারা পিকনিকের রান্নায় ব্যস্ত। সবাই মিলে একসাথে টিফিন সেরে আমরা এসেছি ফিরোজ মিনারের কাছে। দিল্লির কুতুব মিনারের আদলে তৈরি ২৬ ফিট উচ্চতা বিশিষ্ট এই মিনারটি তৈরি করেছিলেন সুলতান সৈফুদ্দিন ফিরোজ, এবং তার নাম অনুসারেই হয় ফিরোজ মিনার। মিনারটিতে তুগলকি এবং টেরাকাটা শিল্প দেখা যায়। এই ফিরোজ মিনার সম্পর্কেও আছে বেশ কিছু প্রচলিত কাহিনী। এগুলো এখন তালা বন্ধ রয়েছে, আর আগে তালা বন্ধ থাকতো না, এবং ভেতরে অনেক সিঁড়ি রয়েছে গোল গোল করে, একদম উপর পর্যন্ত ওঠা যেত। আগেই গেটে তালা বন্ধ ছিল না, একদম মিনারটির উপর পর্যন্ত ওঠা যেত। ভেতরে গোল গোল করে সিঁড়ি রয়েছে। শোনা যায় সেই সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে একজন পড়ে মারা যান, এবং নানা রকম অসামাজিক কাজকর্ম হতে থাকতো, সেই জন্য এখন দরজাটা বন্ধ করেই রাখা হয়েছে। আর একটা জিনিস, এই মিনারটির পাশে বহু পুরনো বটগাছ রয়েছে। এই মিনারটির মতো এই পুরনো বটগাছগুলো বহু কালের ইতিহাস নিজেদের মধ্যে বয়ে নিয়ে চলেছে। শোনা যায় মিনার নির্মাণের কাজ শেষ হলে ফিরোজ শাহ তা দেখতে যান। তখন রাজমিস্ত্রি নিজের গৌরব প্রকাশ করে বলেন তিনি এর থেকেও উঁচু তৈরি করতে পারতেন। ফিরোজ শাহ বলেন, তাহলে করনি কেন? রাজমিস্ত্রি উত্তর দেন, উপযুক্ত মাল মশলা পায়নি। ফিরোজ শাহ আবারও বলেন, তাহলে যাওনি কেন? রাজমিস্ত্রি উপযুক্ত জবাব দিতে না পারায় ফিরোজ শাহ ক্রুদ্ধ হয়ে নবনির্মিত স্তম্ভের উপর থেকে রাজমিস্ত্রিকে নিচে ফেলে দেওয়ার আদেশ দিয়ে চলে যান। সুলতানের আদেশে সেই রাজমিস্ত্রিকে হত্যা করা হয় স্তম্ভের উপর থেকে ফেলে। এরপর আমরা চলে এসেছি, আর এই যে প্রাচীরটি দেখছো বহু উঁচু, এর নাম 22 গজি দেওয়াল। যেমন উঁচু আর চওড়াটা দেখো দেওয়ালের। মূলত এর ভেতরে ছিল রাজপ্রাসাদ, এবং তার চার ধার দিয়ে এই 22 গজি দেওয়াল ছিল। মানে রাজপ্রাসাদের সুরক্ষার জন্য 22 গজ উচ্চতা বিশিষ্ট এই প্রাচীরটি তৈরি করা হয়, এবং অতীতে এই প্রাচীরের উপর ঘোড়ায় চড়ে পাহারা দিত কোতোয়ালরা। আর এই 22 গজি প্রাচীরের অভ্যন্তরেই ছিল প্রাচীন গৌড়ের রাজপ্রাসাদ বল্লাল বাটি। ইতিহাস বলে 1460 সালে সুলতান বারবুক শাহর সময় তৈরি হয়েছিল। যদিও এটি বল্লাল সেনের তৈরি কিনা তা নিয়ে সংশয় রয়েছে, তবে ইতিহাস অনুযায়ী ধরে নেওয়া হয়েছে এটি বল্লাল সেনই বানিয়েছিলেন। সুলতান বারবুক শাহ এটিকে সংস্কার করেন পরে। গোল গোল এগুলো মাটির নিচের স্ট্রাকচার। এখন যেমন বাড়ি তৈরির আগে মাটির নিচে পিলার ঢালাই করা হয়, এগুলো ঠিক তাই ছিল। এই রাজপ্রাসাদ থেকে একটু এগোতেই পড়ল জাহাজঘাট। একসময় এর পাশ দিয়েই বয়ে যেত গঙ্গা নদী। ওই যে জলাধারটি দেখছো, প্রাচীন গঙ্গার কিছুটা অংশ এখনও রয়েছে, যা মূল গঙ্গা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন জায়গায় যেটা হয়ে থাকে যে গঙ্গার স্রোত প্রায় পরিবর্তন হয়, তবে তার যে জলাধারটি তা কিন্তু বড় কোনো দিঘি বা হ্রদ হয়ে রয়ে যায়, তার পুরনো স্মৃতিকে আঁকড়ে ধরে। গৌড় ছিল বন্দর নগরী, বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী। বড় বড় নৌকা জাহাজে করে মালপত্র আসা যাওয়া, লোকজনের যাতায়াত, এক জায়গার জমিদার রাজার সাথে দেখা করতে আসা, কত জনসমাগমে ভর্তি ছিল আমাদের এই বাংলার রাজধানী। নৌকা জাহাজ ঘাটে বেঁধে রাখার জন্য যে লোহার শেকল, সেটাও কিছু বছর আগে ছিল, এবার আর সেটা দেখতে পেলাম না। আসলে যা হয়, জলবায়ু, আবহাওয়া, এইসব পরিবর্তনের ফলে এই জিনিসগুলোর উপরেও তো তার প্রভাব আসে। এই যে জায়গাটা দিয়ে হেঁটে চলেছি, নিচে দেখো লাল লাল ইট দেখা যাচ্ছে, উপরে হালকা মাটির পরত। যেখানেই হাঁটছি এরকম লাল লাল ইট অথবা একটু উঁচু মতো ঢিবির মতো দেখা যাচ্ছে, মানে মাটি খুললেই কিছু না কিছু বেরিয়ে আসবে। হয়তো কোনো পুরনো স্থাপত্যের উপর দিয়ে হেঁটে চলেছি আমরা, আর এটা অস্বাভাবিক কিছু নয়। যেখানে সেখানে লাল ইট এবং সেই পুরনো পাথর, কারুকার্য করা পাথর এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এটা পুরোটাই একটা আম বাগান। উঁচু ঢিবির মতো একটা অংশ খনন কাজের ফলে সেই বল্লাল বাটি বেরিয়ে এসেছিল। ওই যে বল্লাল বাটি দেখালাম, ওই যে দূরে, অসম্ভবের কিছুই নেই যে সেই রাজবাড়ির খানিকটা অংশ এইসব জায়গাতেও ছড়িয়ে রয়েছে। হয়তো মাটি খুঁড়লে এখানেও পাওয়া যাবে।
এরপর আমরা এসেছি চিকা মসজিদ। বলা হয় সুলতান হুসেন শাহ এটিকে কারাগার রূপে ব্যবহার করতেন। এই মসজিদটি নির্মাণে ব্যবহার হয়েছিল কোনো হিন্দু মন্দির থেকে আনা কারুকার্য করা পাথর ও মিনা করা ইট দিয়ে। অতীতে এখানে অনেক চামচিকা থাকার জন্য মসজিদটিকে চিকা মসজিদ বলা হয়। মসজিদ বলে উল্লেখ করলেও সুলতানি আমলে এই এক গম্বুজ বিশিষ্ট স্থাপনাটি আগে সত্যি মসজিদ ছিল কিনা নাকি অন্য কিছু ছিল তা এখনও ঐতিহাসিকভাবে স্পষ্ট নয়, কারণ কারো মতে এটি তৎকালীন অসংখ্য প্রশাসনিক দপ্তরের মতোই একটি দপ্তর ছিল। যত দেখছি তত অবাক হচ্ছি, কত কিনা ছিল আমাদের প্রাচীন বাংলায়, আজ সবই ধ্বংসপ্রাপ্ত, সবই ইতিহাস। এর দেওয়ালে চকচকে কিছু অংশ দেখা যায়, অনেকটা টাইলসের মতো, হয়তোবা চীনামাটির মতো। এটিকে দিয়ে নাকি গোটা মসজিদ ছিল, তাহলে কি অপূর্ব সুন্দর ছিল বুঝতেই পারছো। সেই যে বললাম আবহাওয়া, জলবায়ু, নানা ঘাত প্রতিঘাতে সেগুলো আজ নষ্ট হয়ে গেছে। সেই সুলতানি যুগ, তার আগে পাল সাম্রাজ্য, সেন বংশের রাজত্ব, সুর বংশের রাজত্বের কথাও পাওয়া যায়। সেন রাজা লক্ষণ সেন লক্ষণাবতীতে তার রাজধানী স্থানান্তরিত করলে তারপর থেকে শুরু হয় এখানে মুসলমান আমল। মুসলমান রাজত্বকালেও অনেকবার রাজধানী পরিবর্তন করা হয়েছে। এই বারবার রাজধানী স্থানান্তরিত, লুটপাট, অগ্নিসংযোগের ফলে গৌড়ের সৌন্দর্য অনেকটা লুপ্ত হয়। শেষে 1885 সালে ভূমিকম্পে গৌরনগরের সৌন্দর্য একেবারে নষ্ট হয়ে যায়। চিকা মসজিদের পূর্ব দিকে রয়েছে এই ভবনটি, যা গুমটি দরওয়াজা নামে পরিচিত। গৌড় দুর্গের পূর্ব দিকের প্রবেশদ্বার এটি। যতটুকু জানা যায় তখনকার যুগে প্রশাসনিক বা বিচার বিভাগীয় প্রয়োজনে যেসব সাধারণ মানুষ আসতেন তাদের এই এলাকায় প্রবেশ করার জন্য ব্যবহার করা হতো এই গেট। দীর্ঘদিনের ইতিহাস এই বাংলা। এই যে খাম্বাগুলো দেখছো, ওর ভেতরে এই জিনিসটা থাকতো, আর মাঝে এই যে ফুটোটা দেখছো, এখানে রড। সব ধ্বংসাবশেষ হয়ে গেছে, ওগুলো কিছুটা ওইরকম আছে, আর ওর ভেতরের অস্তিত্বটা এখানে রয়েছে। আর বাকি পুরোটা গঠন ঠিক এইরকম ছিল, যেগুলো এখন ভেঙে এরকম হয়ে রয়েছে। আর এখানকার গাছগুলো সে বট গাছ থেকে শুরু করে আম গাছ, অন্য যে কোনো গাছ এক একটা দৈত্যের আকার নিয়ে রয়েছে। নবাবী আমলের আগে সুলতানি রাজত্ব, তার আগে সেন রাজত্ব, তারও আগে পাল সাম্রাজ্য। বুঝতে পারছো কত প্রাচীন আমাদের এই বাংলা। এই হলো লুকোচুরি গেট। দুপাশে প্রহরী কক্ষ, নক্করখানা এবং দোতলায় নহবতখানা ছিল। দিন শেষে এবার বাড়ি ফেরার পালা।